আচ্ছা, আমরা হচ্ছে এই পর্যন্ত পড়লাম। এবার হচ্ছে ফ্লুভিয়াল জিওমরফোলজি আমরা পড়ছি। আমরা হচ্ছে ফান্ডামেন্টাল রোল অফ জিওমরফোলজি ইন দ্য ফিল্ড অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এখান থেকে শুরু করব। তাহলে রেকর্ডিংটা হ্যাঁ, রেকর্ডিং অন করছি, সমস্যা নেই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। তাহলে আমাদের কি বললাম, ফান্ডামেন্টাল রোল অফ জিওমরফোলজি ইন দ্য ফিল্ড অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে ফিল্ডটা আছে সেইখানে আমাদের জিওমরফোলজি কি রোল কাজ করে। তাহলে এখানে কি বলতেছি যে ফার্স্ট যেটা সেটা হলো সয়েল ইরোশন অ্যাসেসমেন্ট টুল। সয়েল ইরোশন, দুইটা কথা আছে এখানে। সয়েল সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা সবাই জানি সয়েল কি। ইরোশন যেটা সেটা হচ্ছে ক্ষয়। অর্থাৎ আমাদের রিভার যখন ফ্লো করে, সাপোজ এটা আমাদের একটা রিভার ফ্লো করতেছে, এর আশেপাশে যে আমাদের সয়েলগুলো থাকে বা এর যে আমাদের নদীর পাড় যেটাকে আমরা বলি, এই বরাবর যখন এটা ফ্লো করে তখন ফ্লোর যে ভেলোসিটি আছে সেটার উপর ডিপেন্ড করে যে আমাদের এই রিভারে ইরোশন কত হবে। ঠিক আছে, যদি ফ্লো ভেলোসিটি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার নদীর পাড়ে কি হয় যে ইরোশন দেখা যায়। এটা হলো সয়েল ইরোশন অ্যাসেসমেন্ট টুল। অর্থাৎ আমাদের এই সয়েল ইরোশনটা বের করার জন্য আমরা জিওমরফোলজিকে ইউজ করতে পারি। নেক্সট যেটা আসতেছে রিভার অ্যান্ড ফ্লাড প্লেন ম্যানেজমেন্ট। ফ্লাড প্লেন জিনিসটা কি? ফ্লাড প্লেন জিনিসটা যখন বন্যা হয় তখন বন্যার পানি যখন নেমে যায় তখন ওই রিভারের আশেপাশে দেখা যায় যে একটা প্লেন আমাদের ক্রিয়েট হয়, অটোমেটিক্যালি ন্যাচারালি ক্রিয়েট হয়। এই প্লেনটা আমাদের প্রচন্ড পরিমাণে কি থাকে, যে উর্বর থাকে, ঠিক আছে, ফার্টাইল থাকে, ফার্টাইল ল্যান্ড ক্রিয়েট হয়। তাহলে এই ফ্লাড প্লেন এবং রিভার যেটা থাকতেছে, যে রিভারের হাইট কিরকম হচ্ছে বা রিভারের ফ্লো ভেলোসিটি কিরকম হচ্ছে, ডিসচার্জ কিরকম হচ্ছে, এইটা সাধারণত আমরা সিভিল ইঞ্জিনিয়াররা এই ফিল্ডটা নিয়ে কাজ করি। তারপর কি বলছি, ভালনারেবিলিটি অ্যান্ড প্রিভেনশন অফ ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার সম্পর্কে সবাই জানি আমরা, সেটা বন্যা হইতে পারে, সেটা আর্থকোয়াক হইতে পারে, সেটা সুনামি হইতে পারে, টর্নেডো হইতে পারে। তাহলে এই ধরনের যে ন্যাচারাল ডিজাস্টার গুলো আছে এগুলো সম্পর্কে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, অর্থাৎ এগুলো থেকে আমরা বাঁচতে পারি কিরকম। যেরকম আমরা যদি নর্মাল একটা উদাহরণ দেই, সেটা যদি কোনো সিজনে আমাদের বা কোনো বছরের কোনো সিজনে সাপোজ আমাদের কি হয়েছে যে প্রচুর অ্যামাউন্টে বৃষ্টি হয়েছে, অনেক রেইনফল হয়েছে। তাহলে এই রেইনফলের কারণে আমাদের কি হবে, নর্মালি রিভারের যে ডেপটা আছে সেই ডেপটা বেড়ে যাবে। তাহলে রিভারের ডেপ যত বাড়বে তত আমাদের কি হবে, যে ফ্লাড হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো আমরা যদি এই রিভার ম্যানেজমেন্টটা করতে পারি বা ওই যে ডেপটা বাড়তেছে সেই পানিটাকে যদি অন্য আরেকটা রিজার্ভার বা অন্য আরেকটা ডাউনস্ট্রিমে আমরা যদি ট্রান্সফার করতে পারি, অ্যাট দ্যাট কেস আমাদের যে ন্যাচারাল ডিজাস্টারটা হওয়ার পসিবিলিটি থাকে ফ্লাডের মতো, সেটা আমাদের রক্ষা পাবে। তারপর ফুড মরফোলজি। ফুড মরফোলজিতেও আমাদের জিওমরফোলজি কাজ করে। যেরকম আমাদের আমরা কিন্তু সবাই জানি যে বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয়, ঠিক আছে। সো আমাদের কি, যে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট পপুলেশন যেটা মাছের উপর ডিপেন্ড করতেছে, ফিশের উপর ডিপেন্ড করতেছে, এন্ড সেই ফিশটা আমাদের কই থাকতেছে, রিভারে থাকতেছে। সো আমাদের জিওমরফোলজির আন্ডারে এটাও পড়ে। তারপর কি বলছি, হিউম্যান রোল ফর চেঞ্জিং অফ দ্য রিভার প্যাটার্ন। অর্থাৎ রিভার প্যাটার্নে হিউম্যান রোল কি। এটার অর্থ কি স্যার? এটার অর্থ একটা রিভার মনে করেন এই দিক দিয়ে আমাদের ফ্লো করে, এই জায়গাতে আপনি একটা কি করলেন, ড্যাম ক্রিয়েট করলেন। তাহলে কি হবে, যে এই রিভারটা একদিকে আর ফ্লো না করে এইদিকে এক্সটেন্ড না হয় এই জায়গাতে এসে কি হবে, জমা হইতে থাকবে। ঠিক আছে, তার মানে এই রিভারটা এদিকে ফ্লো করতেছিল, এটা তো রিভার প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটাকে কি করছে, আমি থামাই দিছি। আবার আমাদের গ্রিন হাউস যে ইফেক্টটা আছে সেটাতে তো হিউম্যান সবচেয়ে বেশি দায়ী। তাহলে এই মানুষজনের যে কার্যকলাপে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড যে বাড়তেছে, যেটার কারণে আমাদের কি হচ্ছে, যে পোলার এরিয়া গুলাতে আমাদের আইস ক্যাপস গুলো ধীরে ধীরে কি হচ্ছে, যে গলে যাচ্ছে। গলে গিয়ে ওইখানে কি হচ্ছে, নতুন একটা ফ্লো এর প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, রিভার নতুন একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। এটাও আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে জড়িত। তারপরটা কি আছে, রান অফ এন্ড দ্য ফ্যাক্টরস এফেক্ট দ্য রান অফ। তাহলে এটা বুঝতে গেলে আগে রান অফটা বুঝতে হবে আমাদেরকে। রান অফ জিনিসটা কি, আমরা যদি নর্মাল বইয়ের সংজ্ঞাটা দেখি, ফার্স্টে রান অফ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্যাট পোরশন অফ দ্য প্রিসিপিটেশন। এটা একটা ওয়ার্ড।
which goes to lakes, rivers or ocean. লেক, রিভার এন্ড ওশেন, এইটাকে আমি আলাদা করলাম। তাহলে এখন আমাদের কি আছে যে প্রিসিপিটেশন, লেক, রিভার আর ওশেন। প্রিসিপিটেশন মানে হচ্ছে হলো আমাদের বৃষ্টিপাত, বৃষ্টি, ঠিক আছে, রেইন। তাহলে রেইনের কারণে আমাদের কি হচ্ছে যে হিউজ অ্যামাউন্টের পানি আমাদের কই আসতেছে, সারফেস ওয়াটারে আসতেছে। এই সবগুলা হলো আমাদের সারফেস ওয়াটার সোর্স। সারফেস ওয়াটার কোনগুলা? স্যার আমাদের সারফেসের উপর যা আছে সবকিছু সারফেস ওয়াটার। নদী, নালা, খাল, বিল, পন্ড, লেক, এগুলো সবগুলোকে আমি কি বলছি? সারফেস ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার কোনগুলো? আমাদের গ্রাউন্ডের নিচে যেগুলো থাকে সেগুলো আমাদের গ্রাউন্ড ওয়াটার। তাহলে কি বলছি যে রান অফের, রান অফ হচ্ছে হলো সেই জিনিস, সেই পানি, বৃষ্টির যেসব পানি আমাদের সরাসরি কই যায়? লেকে যায়, রিভারে যায় বা ওশেনে যায়। অর্থাৎ এটা আপনার বাসা, সাপোজ এটা আপনার বাড়ি, এই জায়গাতে আপনি আছেন। এখন কি হইলো? এখানে বৃষ্টি হইলো, এটা হলো ল্যান্ড আর এটা হলো আমাদের একটা রিভার। তাহলে এই যে বৃষ্টিটা হলো, এই পানিটা কই জমা পড়বে? এখানে জমা পড়বে। তাহলে এই পানিটা আলটিমেটলি কি হবে? রিভারে যাবে। তাহলে এই যে পানিটুকু যেটা আমাদের রিভারে যাচ্ছে, বৃষ্টিপাতের যতটুকু পানি, সেটাকে আমি কি বলছি? রান অফ। তাহলে রান অফ কিসের মাধ্যমে হতে পারে? সারফেসের মাধ্যমে বা সাবসারফেস ফ্লো বা ডিরেক্ট প্রিসিপিটেশন। অর্থাৎ বৃষ্টি সরাসরি এই জায়গাতে যদি পড়ে সেটাও রান অফ, বৃষ্টি সারফেসের উপর দিয়ে যদি রিভারে যায় সেটাও রান অফ, আবার বৃষ্টি আমাদের নিচে কি হবে? যে নিচে যাওয়ার মাধ্যমে আমাদের কি হবে? যে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডে চলে যাবে গ্রাউন্ড ওয়াটার হিসেবে, সাবসারফেস ফ্লো, এই নিচ দিয়ে যেটা ফ্লো করবে মাটি, সেটাও হচ্ছে হলো আমাদের কি? রান অফ। আচ্ছা, তাহলে কি কি ফ্যাক্টর আমাদের রান অফের উপর ডিপেন্ড করতেছে? তাহলে বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে। তাহলে রান অফ মানে কি সেটা আমরা বুঝলাম, যে যদি নর্মাল সেন্সে বলি যে বৃষ্টিপাতের যেসব পানি আমাদের নদী, নালা, খাল, বিলে যাচ্ছে সেটাকে রান অফ বলা হচ্ছে। এবং আমাদের এই পানিটা সরাসরি নদীর উপর পড়তে পারে, এই পানিটা সারফেসের উপর দিয়ে নদীতে যেতে পারে, এই পানিটা মাটির নিচ দিয়েও নদীতে যেতে পারে। তাহলে এই তিনটা ওয়েতে আমাদের রান অফ হতে পারে। তাহলে রান অফের ফ্যাক্টর কি কি হবে? এই তিনটাকে মাথার মধ্যে নেন যে এই তিনটা আসলে কিসের কিসের উপর ডিপেন্ড করতে পারে। ফার্স্টটা বলতেছে প্রিসিপিটেশন ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমার বৃষ্টিপাত কিরকম হচ্ছে। তাহলে ফার্স্টে কি বলছি? টাইপ এন্ড নেচার অফ দ্য প্রিসিপিটেশন এন্ড সিজন, অর্থাৎ আমাদের কি ধরনের বৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে এক মাস টানা কোনো বৃষ্টি নাই, একদিন 5 মিনিটের জন্য বৃষ্টি হইলো, সেটা একরকম বৃষ্টি। আবার বর্ষাকালে আমাদের যেটা হয় যে 7 দিন 10 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এটা আর এক রকমের বৃষ্টি। দুই টাইপের ক্ষেত্রে আমাদের দুই টাইপের রান অফ হবে। নেক্সটটা কি বলছি? ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন অফ প্রিসিপিটেশন। ইন্টেন্সিটি হচ্ছে হলো, মনে করেন যে আমাদের কি বলা যায় এটাকে, মনে করেন যে আমাদের পার আওয়ারে 1 সেন্টিমিটার বৃষ্টি হলো, ঠিক আছে, এটা হলো আমাদের ইন্টেন্সিটি। পার আওয়ারে আমরা এটাকে ক্যালকুলেশন করতেছি। ডিউরেশনটা কি? ডিউরেশন মনে করেন 5 আওয়ার ধরে আমার বৃষ্টি হচ্ছে, এটা হলো ডিউরেশন। অর্থাৎ আমাদের প্রতি ঘন্টায় বা প্রতিদিনে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে অথবা টোটাল কত ঘন্টা বৃষ্টি হচ্ছে, এটার উপর আমাদের রান অফটা ডিপেন্ড করে। এরিয়াল এক্সটেন্ট অথবা ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? আপনি মনে করেন ফার্ম গেটে আছেন, আমি মনে করেন আগারগাঁয়ে আছি। তাহলে আপনার এখানে বৃষ্টি হচ্ছে, আগারগাঁয়ে ফকফকা রোদ উঠে আছে, ঠিক আছে, এটা হলো ডিস্ট্রিবিউশন। আপনার ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে রোদ, আবার এই বৃষ্টিটা যখন এখানে হবে এই রোদটা তখন ওখানে যাচ্ছে, এটা হলো ডিস্ট্রিবিউশন, যে আপনার রেইনফল ডিস্ট্রিবিউশনটা কত দূর পর্যন্ত এক্সটেন্ট অবস্থায় আছে। ফ্রিকোয়েন্সি, কতদিন পর পর বৃষ্টি হচ্ছে। ডিরেকশন অফ দ্য স্টর্ম মুভমেন্ট, অর্থাৎ আপনার স্টর্ম কোন দিকে মুভ করতেছে। তো স্টর্ম যদি ইস্ট থেকে ওয়েস্টের দিকে মুভ করে সেটা একরকম হবে, আপনার হচ্ছে হলো নর্থ থেকে সাউথের দিকে মুভ করলে সেটা আর এক রকম হবে। ইট ডিপেন্ডস অন দ্য মুভমেন্ট অফ দ্য স্টর্ম অর উইন্ড, আমি যদি নর্মালি বলি, ঠিক আছে। এটা হচ্ছে হলো আমাদের প্রিসিপিটেশন ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট যেটা, সেটা হলো মেটারোলজিক্যাল। স্যার ক্যাচমেন্ট এরিয়ার উপর ডিপেন্ড করবে না? ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়াই তো এই যে এরিয়াল এক্সটেন্টের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, যে আপনার ডিস্ট্রিবিউশন কতটুকু হচ্ছে। মনে করেন এটা আপনার একটা ক্যাচমেন্ট এরিয়া, এই ক্যাচমেন্ট এরিয়ার পুরোটা জুড়ে আমার বৃষ্টি হচ্ছে, এটাই হলো ওই জায়গার রেইনফল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এটা তো প্রিসিপিটেশন ক্যারেক্টারিস্টিক্স বলছি, এজন্য ক্যাচমেন্ট এরিয়া এখানে লিখি নাই।
এটা অন্য জায়গায় থাকতে পারে। এই যে বেসিন ক্যারেক্টারিস্টিক্স আছে, এই জায়গাতে আমরা ক্যাচমেন্ট এরিয়া দেখব। আচ্ছা, মেটারোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি? মেটারোলজিক্যাল মানে হলো ওয়েদার, অর্থাৎ আমাদের যে জলবায়ু আছে, ক্লাইমেটিক ইফেক্ট আছে, সেটাকে আমরা মেটারোলজিক্যাল বলি। তাহলে এর উপরও আমাদের ডিপেন্ড করে। সেটা কি কি? টেম্পারেচার হতে পারে, হিউমিডিটি মানে জলীয় বাষ্প হতে পারে, উইন্ড ভেলোসিটি যেটাকে আমি বললাম যে বাতাস আমার কোন দিকে পাস করতেছে সেটা, বা কত বেগে পাস করতেছে সেটা, প্রেসার ভেরিয়েশন অর্থাৎ কোন জায়গায় লো প্রেসার কোন জায়গায় হাই প্রেসার, এটার উপরও ডিপেন্ড করে। থার্ড যেটা, সেটা আমরা কি বলছি? বেসিন ক্যারেক্টারিস্টিক্স। এই বেসিনটাই হলো আমাদের কি বললাম? ক্যাচমেন্ট যেটা, ঠিক আছে, ওটা এর 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 ভেতর ইনক্লুডেড। তাহলে সাইজ এন্ড শেপ, অর্থাৎ আমার বেসিনের শেপ কিরকম হবে, স্লোপ কিরকম হবে, অ্যালটিটিউড মানে ওই বেসিনটা আমার গ্রাউন্ড লেভেল থেকে বা মিন সি লেভেল থেকে, মিন সি লেভেল, সরি এমএসএল, তাহলে মিন সি লেভেল থেকে আমাদের কোন জায়গাতে, সেটার উপরও ডিপেন্ড করে। তারপর ডিপেন্ড করে কিসের উপর? টপোগ্রাফির উপর। টপোগ্রাফি অর্থ হচ্ছে হলো কোন জায়গায় আমার কি অবস্থা আছে, কোথায় পাহাড় আছে, কোথায় ল্যান্ড আছে, কোথায় রিভার আছে, এটার উপর ডিপেন্ড করে। জিওলজি, টাইপ অফ দ্য সয়েল, অর্থাৎ আমার বিভিন্ন টাইপের সয়েল থাকতে পারে। আমার এক টাইপের সয়েল মনে করেন বেশিরভাগ পানিকে কি করে, সে শোষণ করে, ওই জায়গাতে আমাদের একরকম সাবসারফেস রান অফ বেশি হবে। যে সয়েলটা আমার পানিকে শোষণ কম করে, সেই জায়গাতে আমাদের সারফেস রান অফ বেশি হবে। সো আমাদের টাইপ অফ দ্য সয়েলের উপর ডিপেন্ড করে। ল্যান্ড ইউজ অথবা ভেজিটেশন, ভেজিটেশন করলে কি হয়, যে পানি আটকে যায়। সাপোজ আপনার কি আছে, যে টোটাল এলাকা জুড়ে ঘাস আছে, ঠিক আছে, মনে করেন বিশাল একটা মাঠ আছে, সেই মাঠে আমার কি হবে, যে ঘাস কিছু পরিমাণ পানিকে অ্যাবজর্ব করে রাখবে, বা ওর বডিতে কিছু পরিমাণ পানি থাকবে। আর একটা ল্যান্ড মনে করেন যেখানে কোনো ঘাস নাই, তাহলে ও কি করবে, পানি ওর উপর যেটা পড়বে সেটাকে সে কি করবে, ইনফিল্ট্রেশন করে মাটির ভেতরে দিয়ে দিবে। সো ভেজিটেশনের উপরও ডিপেন্ড করে। ওরিয়েন্টেশন, অর্থাৎ ওইটা আমার কোন ওরিয়েন্টেশনে আছে সেটার উপরে ডিপেন্ড করে, যে ওটা নর্থে, ওটা সাউথে, নাকি ওইটা ইস্টে নাকি ওয়েস্টে, এটার উপর ডিপেন্ড করে। টাইপ অফ ড্রেনেজ নেট, তাহলে ড্রেনেজটা টাইপ কিরকম হবে সেটার উপর ডিপেন্ড করে। প্রক্সিমিটি অফ ওশেন অ্যান্ড মাউন্টেন রেঞ্জেস, অর্থাৎ ওশেন কোন জায়গায়, মাউন্টেন কোন জায়গায়, এইটার উপরও আমাদের হচ্ছে হলো ডিপেন্ড করে। আচ্ছা, আর কি আছে? স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স। স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স কোনটা? স্টোরেজ মানে কি? স্টোরেজ মানে হলো মনে করেন যে এইটা একটা স্টোরেজ, এইখানে বৃষ্টি আসলে কি হবে, এই জায়গাতে জমা হবে। যেরকম মনে করেন আপনি একটা জায়গাতে মাটি ছিল, মাটি তুলছেন, মাটি তুললে কি হবে, যে ওইটা একটা গোল পুকুরের মতো হবে। তাহলে ওইখানে যদি আপনি পানি দেন, তাহলে ওইখানে কি হবে, যে ওই জায়গাটাতে পানি থাকবে, ওইটা একটা সারফেস ওয়াটার সোর্স হয়ে গেল। অর্থাৎ আমাদের স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে সেটার উপরও ডিপেন্ড করে, যে সেটা কি পন্ড নাকি লেক, সেটা কি চ্যানেল। চ্যানেল মানে হচ্ছে হলো এই যে এটা একটা চ্যানেল, এখানে একটা রিভার ফ্লো করছে, এখানে একটা রিভার ফ্লো করছে, এটা হলো চ্যানেল। তারপর হলো চেক ড্যামস, ওই জায়গাতে ড্যাম আছে কিনা। আপস্ট্রিম রিজার্ভার, আপস্ট্রিম যদি রিজার্ভার হয়, এটা সবসময় কি করবে, যে ডাউনস্ট্রিম রিভারকে সে ওয়াটার সাপ্লাই করবে। ফ্লাড প্লেইন, যেটাকে বলি বললাম, যে যে জায়গাতে আমাদের ফ্লাড হচ্ছে ওর আশেপাশে একটা ফার্টাইল জমি ক্রিয়েট হয়, ওটাকে আমরা ফ্লাড প্লেইন বলতে পারি। গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ ইন প্রিভিয়াস ডিপোজিট, অ্যাকুইফার যেটা, তাহলে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ কোনটা, যে আমাদের হচ্ছে হলো আমরা যেটাকে গ্রাউন্ড ওয়াটার রেখে দিচ্ছি। যেরকম আমরা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পারি যে আমাদের একটা বিশাল পন্ড থাকে, এই পন্ডের একটা প্রান্ত থাকে একটা রিভারের সাথে কানেক্টেড, আর একটা প্রান্ত থাকে আমাদের ট্রিটমেন্টের সাথে কানেক্টেড। অর্থাৎ ওই রিভার থেকে আমরা কি করি, পানিটা নিয়ে এই জায়গাতে স্টোর করি, এবং পরবর্তীতে এই পানিটাকে আমরা ট্রিটমেন্ট করে এইটাকে আমরা মার্কেটিং করি। সো আমাদের গ্রাউন্ড ওয়াটার স্টোরেজটা কিরকম সেটার উপর আমাদের ডিপেন্ড করে। আচ্ছা, এবার আসছে হচ্ছে স্ট্রিম প্যাটার্ন। স্ট্রিমটা কি? স্ট্রিমটা অলরেডি বলছি, আমাদের রিভার যেটা সেটাকে আপনি স্ট্রিমও বলতে পারেন, অন টাইপ অফ। তাহলে কি বলছি, উইন্ড, আইস অ্যান্ড ওয়াটার অ্যাক্ট অন ল্যান্ড সার্ফেসেস টু ক্রিয়েট সেভারাল টাইপস অফ ড্রেনেজ প্যাটার্ন সিন ইন দ্য নেচার। অর্থাৎ নেচারে আমাদের বিভিন্ন ধরনের ড্রেনেজ প্যাটার্ন দেখা যায়। The particular design that results a function of several factors including slope, underlying soil. Slope মানে তো আমরা সবাই জানি যে এটা যদি রিভার হয় তার মানে কি, যে এটা হলো তার স্লোপ। তাহলে স্লোপ, আন্ডারলাইন সয়েল, অর্থাৎ ওই রিভারের যে বেডটা আছে সেটাতে কি ধরনের সয়েল আছে, অ্যান্ড রক প্রপার্টিজ, দ্য হিস্ট্রিজ অফ হাইড্রোলিক অ্যাকশন, যে হাইড্রোলিক অ্যাকশনের হিস্ট্রিটা কি, আর হচ্ছে হলো সেডিমেন্ট ট্রান্সপোর্ট, অর্থাৎ কি পরিমাণ সেডিমেন্ট ট্রান্সপোর্ট হচ্ছে। এই চারটার উপর সাধারণত আমাদের কি ডিপেন্ড করে, যে স্ট্রিমটা দেখতে কিরকম হবে সেটা ডিপেন্ড করে।
ফার্স্ট এটা যদি বলি সেটা হলো কনস্ট্রাকশনাল ল্যান্ডস্কেপ। কনস্ট্রাকশনাল ল্যান্ডস্কেপ কোনটা? আমাদের হচ্ছে হলো কোনো জিনিস আমাদের নতুন করে কনস্ট্রাক্ট হইলে সেটা হলো কনস্ট্রাকশনাল ল্যান্ডস্কেপ। নতুন করে কনস্ট্রাক্ট কিরকম হতে পারে? ভলকানিজম হতে পারে, ফোল্ডিং হতে পারে, ফল্টিং হতে পারে। এটার মাধ্যমে আমাদের কি হয়, যে মনে করেন আগ্নেয়গিরির যে আগুনটা, লাভাটা, এই লাভাটা মনে করেন বের হইলো, ঠিক আছে, বের হয়ে সে কি হবে, যে এক সময় সারফেসে আসবে, সে সারফেসে এসে মনে করেন এরকম নতুন একটা স্ট্রিমের ক্রিয়েট করলো এবং এদিক দিয়ে আমার পানি চলাচল শুরু করলো। তাহলে এটা হলো আমাদের কনস্ট্রাকশনাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ যেটা নতুন করে কনস্ট্রাক্ট হচ্ছে বা যেটা নতুন করে তৈরি হচ্ছে। আরেকটা যেটা সেটা হলো ডিস্ট্রাকশন ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমাদের কোনো একটা জায়গায় যদি আমাদের ডিস্ট্রাক্ট হয়, মানে হলো ধ্বংস হয়, ধ্বংস হয়ে যদি কোনো ধরনের ল্যান্ডস্কেপ তৈরি হয় সেটা হলো ডিস্ট্রাকশন ল্যান্ডস্কেপ। তাহলে কি বলছি, যে ওয়েদার, স্ট্রিম, গ্লেসিয়ার, উইন্ড, ওয়েভস এন্ড অর্গানিজম, এগুলোর কারণে আমাদের কি হয়, যে একটা স্ট্রিম মনে করেন এইদিকে যাচ্ছিল, সেইটা আমাদের কি হইলো, যে ওয়েদার ইফেক্টের কারণে বা মনে করেন আর্টকোয়াক হওয়ার কারণে এই যে এই স্ট্রিমটা আমার ভেঙে গেল এই বরাবর। তাহলে ভেঙে গিয়ে এই স্ট্রিম এই বরাবর চলা শুরু করলো, এই স্ট্রিম এই বরাবর চলা শুরু করলো। তাহলে এটা হলো আমাদের ডিস্ট্রাকশন ল্যান্ডস্কেপ। অর্থাৎ কোনো একটা রিভার যদি, কোনো একটা স্ট্রিম যদি কোনো কারণে আমাদের ওর ক্ষয় হয়ে বা ডিস্ট্রাক্ট হয়ে, অর্থাৎ হচ্ছে ধ্বংস হয়ে যদি নতুন সেপারেট একটা তৈরি করে সেটা হলো ডিস্ট্রাকশন ল্যান্ডস্কেপ। তার ফার্স্টেরটা কি বলছি, ইরোশনাল ফিচার। ইরোশনটা কি বলছিলাম, ক্ষয়, অর্থাৎ ক্ষয়ের মাধ্যমে যদি হয় সেটা হলো ভ্যালি অ্যান্ড ক্যানিয়ন। যদি রেসিডুয়াল ফিচার, রেসিডুয়াল ফিচারের ভেতর কি কি আছে দেখেন, মাউন্টেন্স অ্যান্ড ডিভাইডস। আর একটা হলো ডিপোজিশনাল ফিচার। রেসিডুয়াল ফিচারটা কি, অর্থাৎ আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে, নদীর পানিও যাচ্ছে, গিয়ে যে যেটুকু অংশ অবশিষ্ট আছে তার মধ্যে ফ্লো শুরু হলো, সেটা হলো রেসিডুয়াল ফিচার। ডিপোজিশনাল ফিচার কি, ডিপোজিশনাল ফিচার হচ্ছে হলো আমার মনে করেন রিভার ফ্লো করতেছে, ওর যে সেডিমেন্ট গুলো ছিল সেই সেডিমেন্ট গুলা ডিপোজিশন হলো, এটার মাধ্যমে আমাদের যে ফ্লোটা ক্রিয়েট হয়, যে ল্যান্ডস্কেপটা ক্রিয়েট হয়, সেটাকে আমি বলছি ডিপোজিশনাল ফিচার। আচ্ছা, ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্রিম প্যাটার্ন। তাহলে এর ভেতর আমাদের কি আছে, ফার্স্টেরটা কি গেছে, কনস্ট্রাকশনাল ল্যান্ডস্কেপ, সেকেন্ডটা ডিস্ট্রাকশন ল্যান্ডস্কেপ, থার্ডটা কি আছে, ক্লাইমেট। ঠিক আছে, ক্লাইমেটের কারণে কি হচ্ছে স্ট্রিম প্যাটার্নে, আমাদের ক্লাইমেটের যেটা ব্যাপার সেটা হলো অ্যারিড অ্যান্ড হিউমিড ক্লাইমেট। অ্যারিড হচ্ছে হলো এক ধরনের, হিউমিড হচ্ছে হলো আর এক ধরনের। অ্যারিড হচ্ছে হলো শুষ্ক, হিউমিড হচ্ছে হলো ভেজা। এটা হলো অ্যারিড ক্লাইমেট, এটা হলো হিউমিড ক্লাইমেট। তাহলে এই দুই জায়গাতে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রিম প্যাটার্ন দেখা যায়, দুই টাইপের স্ট্রিম প্যাটার্ন দেখা যায়। উইন্ডের ক্ষেত্রে কি বলছি, যে আমাদের একটু আগে বলছিলাম যে উইন্ড আমাদের কোন দিকে ফ্লো করতেছে বা ওর ভেলোসিটি কিরকম, এটার উপরও সাধারণত আমাদের কি থাকতেছে, যে ওই ল্যান্ডস্কেপটা কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে। যেরকম অ্যারিড ক্লাইমেটে এক ধরনের উইন্ড ফ্লো করে, সেটা হলো গরম বাতাস ফ্লো করে। মরুভূমির দিকে আমাদের কি হয়, যে গরম একটা বাতাস ফ্লো হয়। আবার হচ্ছে হলো এখানে আমাদের কি থাকে, যে ভেজিটেশন কম হয়, ভেজিটেশন কম হওয়ার কারণে সয়েল কি থাকে, এটা ড্রাই থাকে। তাহলে এই জায়গাতে এক ধরনের ল্যান্ডস্কেপ ক্রিয়েট হচ্ছে। আবার মনে করেন যে আমাদের যে হিউমিড গুলো থাকে, যেখানে আমাদের বাতাস ফ্লো হচ্ছে, যেখানে আমাদের আর্দ্র অবস্থা থাকতেছে, যেটা সয়েলটা ভেজা থাকতেছে, ওই জায়গাতে আর এক ধরনের স্ট্রিম প্যাটার্ন ক্রিয়েট হয়। লাস্টেরটা যেটা সেটা হলো হিউম্যান অ্যাক্টিভিটিস। হিউম্যান অ্যাক্টিভিটিস কি, অর্থাৎ মানুষ কি করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের স্ট্রিম প্যাটার্নে চেঞ্জ আসতেছে। তাহলে সেটা কি, তাহলে আমাদের মনে করেন যে এই যে যেটা বললাম, যে এইদিকে আমাদের নদী ফ্লো হচ্ছে, এই জায়গাতে আপনি কি করলেন, ড্যাম করলেন। তাহলে ড্যাম করলে এই পানিটা এই দিকে আর আসতে পারতেছে না। সো এইটা আমাদের কি করলো, যে এক ধরনের স্ট্রিম প্যাটার্ন এরা আলটিমেটলি ক্রিয়েট করে ফেললো। অথচ এখানে যদি ড্যামটা না থাকতো তাহলে কি হতো, যে কিছু পানি এদিকে ফ্লো করতো, কিছু পানি ডাউন স্ট্রিমে চলে আসতো, বেশিরভাগই ডাউন স্ট্রিমে আসতো, এদিকে ফ্লো কম করতো কারণ এখানে স্লোপ আছে। ঠিক আছে, সো হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণেও আমাদের কি হয়, যে স্ট্রিম প্যাটার্নে চেঞ্জ আসে। আমাদের এই স্লাইডটা শেষ, আমাদের নেক্সট স্লাইডের দিকে যাই। তাহলে ডিফারেন্ট স্ট্রিম প্যাটার্ন আমরা বলছি, লাস্ট স্লাইডে আলোচনা করছি। তাহলে স্ট্রিম প্যাটার্ন গুলো কিরকম হয় এটা এই স্লাইডে পড়বো। তাহলে ফার্স্ট যেটা সেটা হলো ডেনড্রিটিক বা ট্রি লাইক। তাহলে ডেনড্রিটিক বা ট্রি লাইক কি, এটা গাছের শাখা প্রশাখার মতো দেখতে হবে, এটা হলো আমাদের ডেনড্রিটিক। ঠিক আছে, বিভিন্ন দিকে ছড়ায় যাবে, গাছের শাখা প্রশাখার মতো হবে। তারপরে আমাদের কি বলছি, ট্রেলিস ড্রেনেজ প্যাটার্নটা কি,
এখানে আমাদের যেটা বলা আছে when the underlying rock is strongly folded and sharply dipping, অর্থাৎ আমাদের যে ইয়াটা থাকে আন্ডারলাইন রকটা থাকে অর্থাৎ রিভারের নিচে যে আমাদের রকটা থাকে সেইটা যদি আমাদের কি হয় যে ফোল্ডেড হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের যেটা ক্রিয়েট হয় সেটা হলো ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন। আমরা যদি একটু দেখি এটা রিয়েল পিকচার যদি আমরা একটু দেখি, যদিও পাবো কিনা শিওর না। হ্যাঁ কোনটা এইটা রিয়েল পিকচারটা পাওয়া যাচ্ছে না। ওকে এটা এখানেই বলি। তাহলে ট্রেলিস ড্রেনেজ প্যাটার্নটা কি, মনে করেন যে আমাদের একটা রক আছে, এই মনে করেন টোটাল এখানে রক আছে, টোটালটা রক আছে, এর মধ্য দিয়ে যদি আমাদের কি হয় যে রকটা ফোল্ডেড হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি হয় যে এই রকটা আলাদা হয়ে যায়, এই রকটা আলাদা হয়ে যায় এবং মাঝখান দিয়ে আমাদের কি হয় যে একটা কি হয় পানি ফ্লো করতে থাকে। এটা হলো ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন। আর কি, আর হচ্ছে হলো আমাদের রেডিয়াল। রেডিয়াল হচ্ছে হলো একটা সেন্টার থাকবে, ঠিক আছে, সেই সেন্টার থেকে আউটওয়ার্ড ডিরেকশনে আমাদের পানি ট্রান্সফার করবে, এটা হচ্ছে হলো রেডিয়াল। মাল্টিবেসিনে কি বলছি যে এটাকে আমাদের কি বলি যে লো গ্রেডিয়েন্ট সোয়াম্পি এরিয়াতে এই জিনিসটা হয়ে থাকে। তাহলে এখানে আমাদের কিছু ট্রিবিউটারি থাকে, এটা রিয়েল পিকচারটা একটু দেখা ট্রাই করি। এখানে নাই। আচ্ছা এখানে নাই। এটা হচ্ছে হলো মনে করেন যে আমার একটা বড় এরিয়া আছে, এই এরিয়াতে আমাদের মনে করেন এই জায়গাতে আমাদের রেডিয়াল আছে, এই জায়গাতে মনে করেন ডেনড্রিটিক আছে, এই জায়গাতে মনে করেন আমাদের ট্রেলিস আছে। তাহলে এই টোটাল যে এলাকাটা এইটাকে আমরা তখন বলতে পারবো দিস ইজ আ মাল্টি বেসিন স্ট্রিম বা মাল্টি বেসিন প্যাটার্ন, অর্থাৎ এই জায়গাতে আমাদের বিভিন্ন ধরনের সব টাইপের প্যাটার্নই আছে, সেটা হলো আমাদের মাল্টি বেসিন প্যাটার্ন। লাস্টেটা কি বলছি, ব্রেডেড চ্যানেল, যেখানে আমাদের কি থাকে যে মাল্টিপল ফ্লো পাথ থাকে, অর্থাৎ দেখেন এখানে এই দিকে একটা ফ্লো হচ্ছে, আবার এই দিক দিয়ে এইদিকে একটা ফ্লো হচ্ছে, আবার এই দিক দিয়ে কি হচ্ছে এইখানে একটা ফ্লো হচ্ছে, অর্থাৎ একটা চ্যানেল থাকবে যার অনেকগুলো ফ্লো পাথ থাকবে, সেটাকে আমরা কি বলছি ব্রেডেড চ্যানেল। ঠিক আছে, কত মিনিট আছে আর, বেশি নাই। আমাদের হচ্ছে হলো নেক্সট যেটা সেটা হলো মিন্ডার জিওমেট্রি। মিন্ডার জিওমেট্রিটা কি, মিন্ডার যে স্ট্রিমটা আছে এইটাকে আমরা বলি মিন্ডার স্ট্রিম, অর্থাৎ বেশিরভাগ রিভার আমরা দেখবেন যে এইভাবে আমাদের ফ্লো করে। আমরা যদি বাংলাদেশের স্ট্রিমটা দেখি বেশিরভাগই আমাদের ডেনড্রিটিক পাবো। স্ট্রিম প্যাটার্ন অফ বাংলাদেশ, তাহলে এই যে দেখেন আমাদের এখানে কি হচ্ছে রিভার ফ্লো করতেছে, এই যে এই ছবিটা বেশি ভালো, কোথায় গেল, এই যে এটা দেখেন। তাহলে এই জায়গাতে দেখেন বেশিরভাগই আমাদের কি ফ্লো পাচ্ছি আমরা দেখতে, সেটা হচ্ছে হলো ডেনড্রিটিক ফ্লো, অর্থাৎ গাছের শাখা প্রশাখার মতো নদীগুলো একটা আরেকটার সাথে মিলা আছে। আমি যদি আরেকটা ম্যাপ দেখাই, দেখেন গাছের শাখা প্রশাখার মতো নদীগুলো একটা আরেকটার সাথে মিলা আছে। তো এই নদীগুলোকে যদি আমরা ক্লোজলি চিন্তা করতে যাই সেই সময় ওইটাকে আমরা বলি মিন্ডার স্ট্রিম, বা ওই নদীটা দেখতে আমার এরকম হয়। তখন এই মিন্ডারে আমাদের কি কি ধরনের জিনিস থাকে আমাদের এই জিনিসটা একটু দেখতে হবে। তাহলে ফার্স্ট এটা হলো অ্যামপ্লিটিউড, এটা আমরা সবাই জানি, ফিজিক্সে আমরা সাইন ওয়েভ পড়ছি, কস ওয়েভ পড়ছি, সিমিলার থিং হচ্ছে হলো মিন্ডার জিওমেট্রি। অ্যামপ্লিটিউড হচ্ছে হলো ম্যাক্সিমাম যতটুকু ডাউন থেকে আপ পর্যন্ত গেছে সেটা হলো আমাদের অ্যামপ্লিটিউড, অর্থাৎ এখান থেকে আমাদের এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হলো আমাদের অ্যামপ্লিটিউড, এখানে দিয়ে দেওয়া আছে। মিন্ডার বেল্ট অথবা উইথ কোনটা, বেল্ট অথবা উইথ হচ্ছে হলো
আমাদের এই যে আউটার সারফেস যেটা আছে, এই আউটার সারফেস থেকে এর যে আউটার সারফেসটা আছে এতটুকু যে ডিসটেন্স, সেটাকে আমি কি বলছি, মেন্ডার বেল্ট অথবা উইথ। মেন্ডার লুপ কোনটা? মেন্ডার লুপ হচ্ছে হলো যে জায়গাতে শুরু করে আবার সেই জায়গাতে এসে থামতেছে, সেটাকে আমরা একটা লুপ বলতেছি। আর কি? মেন্ডার লেন্থ অথবা ওয়েভ লেন্থ, যে কোনো দুইটা ডাউন অ্যাক্সিস অথবা যে কোনো দুটো আপ অ্যাক্সিস। এটা তো ডাউন অ্যাক্সিস আর একটা আপ অ্যাক্সিস দিলাম, সাপোজ এটা এখানে এরকম করে আছে, এরকম আছে, তাহলে এটা একটা ডাউন অ্যাক্সিস, এটা একটা ডাউন অ্যাক্সিস, তাহলে এটাকে মেন্ডার লেন্থ অথবা ওয়েভ লেন্থ বলতে পারি। সিমিলার ওয়েতে এটা একটা আপ অ্যাক্সিস, এটা একটা আপ অ্যাক্সিস, এই দুটোর মধ্যবর্তীকে আমি কি বলতে পারি, মেন্ডার লেন্থ অথবা ল্যামডা বলতে পারি। মেন্ডার রেশিও হচ্ছে হলো উইথ এবং লেন্থের যে রেশিওটা, অর্থাৎ উইথ ডিভাইডেড বাই লেন্থ, এটা করলে আমার যে ভ্যালুটা আসবে সেটাকে আমি কি বলছি, মেন্ডার রেশিও। ঠিক আছে, আজকে আর না পড়াই না, এইটুকু শেষ করে দেই। তাহলে আমাদের ফ্ল্যাট প্লেনটা কি? ফ্ল্যাট প্লেনটা আমরা অলরেডি বলছি যে আমাদের হচ্ছিল ফ্লাড যখন হয়, তারপরে সেই ফ্লাডের পানিটা যখন চলে যায়, তখন যে নতুন যে ল্যান্ডটা ফর্ম করতেছে সেটাকে আমরা বলছি হলো ফ্ল্যাট প্লেন। এবং এই ল্যান্ডটার ক্ষেত্রে আমরা কি বলছি, যে এই ল্যান্ডটা অনেক বেশি ফার্টাইল হয়। কেন ফার্টাইল হয়? কারণ এই জায়গাতে আমাদের কি হয়, যে নদীর যে সেডিমেন্টগুলো থাকে সেই সেডিমেন্টগুলো এই জায়গাতে এসে জমা হয়, অর্থাৎ পলিমাটি যে জায়গাগুলোতে পাই সেইটাকে আমি কি বলছি, ফ্লাড প্লেন। তাহলে ফ্লাড প্লেন দুটা ওয়েতে হইতে পারে, ইরোশন এন্ড অ্যাগ্রেডেশন। তাহলে ইরোশন আর ফ্লাড প্লেন কোনটা? যখন আমাদের একটা স্ট্রিম আছে, সেই স্ট্রিমটা আমাদের কি হয়, যে কার্স ডিফার ইনটু চ্যানেল এন্ড লিটারালি ইনটু ব্যাঙ্কস। অর্থাৎ এই দিক দিয়ে আমার ফ্লো হচ্ছে, মনে করেন যে কেমনে বুঝাই এটা, এই যে দেখেন এটা ফরমেশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা ফরমেশনটা কি, একদম স্মুথ ফরমেশন। এটা স্মুথের হওয়ার কারণ কি? স্মুথ হওয়ার কারণ হচ্ছে হলো যে নদীটা আছে, সেই নদীটা আমার কি করছে, এই জায়গাটাকে কেটে ভেতর দিয়ে ফ্লো হওয়া শুরু করছে। অর্থাৎ এটা পুরো একটা ল্যান্ড ছিল, আমার বন্যা হয়েছে, বন্যা হওয়ার পর এই জায়গাতে আমার একটা নতুন চ্যানেল ক্রিয়েট হয়েছে। এই চ্যানেলটা কি করছে, এই পাশ এবং এই পাশকে কাট করে, স্মুথলি কাট করে সে সোজার দিকে যাওয়া শুরু করছে। এটা হলো ইরোশনাল ফ্লাড প্লেন। আর অ্যাগ্রেডেশনাল ফ্লাড প্লেন কি? যখন আমাদের কোনো একটা রিভার মনে করেন ফ্লো হচ্ছে, খুবই আস্তে আস্তে ফ্লো হচ্ছে লো ভেলোসিটিতে, তখন তার যে সেডিমেন্টটা থাকতেছে সেই সেডিমেন্টটা আমার ধীরে ধীরে জমা পড়তেছে নিচে। এই জমা পড়ে যেটা হচ্ছে সেটাকে আমি কি বলছি, অ্যাগ্রেডেশনাল ফ্লাড প্লেন। আর ইন্টারাকশন অফ ফ্লাড প্লেন উইথ দ্য সোসাইটি, অর্থাৎ এই ফ্লাড প্লেনের সাথে আমাদের সোসাইটি কি ধরনের সম্পর্ক। খুবই সহজ জিনিস, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে জায়গায় পানি বেশি সেই জায়গায় মানুষ বেশি। তার মানে যে জায়গাতে পানি থাকবে সেই জায়গাতে মানুষজন এসে কি করবে, বাসা করবে। তাদের যে ফার্মার যারা, যারা ফিশারম্যান, তারা তারা কি করে, যে নদীর ধারে এসে তারা কি করে, বাসা করে, পরে একটা নৌকা নিয়ে তারা ওই রিভারে চলে যায়। বা ওই জায়গাতে ফার্মার যারা, তারা কি করে, ফসল ফলায়, কারণ ওই মাটিটা খুবই উর্বর, ফার্টাইল। ঠিক আছে, ফার্স্টটা গেল, সেকেন্ডটা গেল, থার্ডটা কি বলছি, থার্ডটাও গেছে, যে আমাদের রিভার ট্রান্সপোর্টেশন যেহেতু একটা কি ইকোনমিক ফ্যাক্টর, ফ্লাড প্লেন যেখানে থাকতেছে সেখানে মানুষজন এসে বসবাস করে, যেন তারা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে, এটাও গেছে। আর ফ্ল্যাট ল্যান্ড ইজ ইজিয়ার টু ডেভেলপ দ্যান হিলি ল্যান্ড। মনে করেন যে একদল লোক পাথরে বসবাস করে, আর একদল লোক ল্যান্ডে বসবাস করে। অবশ্যই যারা ল্যান্ডে বসবাস করে তাদের ফ্যাসিলিটিস বেশি, কারণ এই জিনিসটা তৈরি করতে বা এই জিনিসটা ফরমেশন করতে তাদের কি হয়েছে, কম কষ্ট হয়েছে। বাট এই যে যারা মাউন্টেনে বসবাস করতেছে তাদের চলাফেরাতে সমস্যা, তাদের কোনো একটা বিল্ডিং বানানোতে সমস্যা। এটাই এখানে লেখা আছে যে ফ্ল্যাট প্লেন যদি হয় সেখানে আমাদের খুব সহজে ওখানে আমরা একটা টিনের চালের হোক বা টেম্পোরারি ঘর হোক, সেটাকে আমরা তুলে ওই জায়গাতে থাকা শুরু করতে পারি। তাহলে আমরা আজকে দুইটা স্লাইড পড়ছি, ফার্স্ট স্লাইড এন্ড সেকেন্ড স্লাইড। ঠিক আছে।